হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল নিতু প্রেজেন্টস ইকোস অফ রিয়েলিটি। এটা হচ্ছে রোজার পরে, ঈদের পরে আমার সেকেন্ড ভিডিও। আরেকটা ভিডিও করেছি, কিন্তু ভিডিওটা করার পরে হঠাৎ করে দেখি কি যে সেটার মধ্যে আমার কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। সো হোপফুলি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল অন বিহাফ অফ মি অ্যান্ড মাই পেট বার্ড ব্রকলি। ব্রকলি সবাইকে হ্যালো বলো, বলো হ্যালো এভরিওয়ান। আচ্ছা, ও এখন আমার কথা শুনছে, কিছুক্ষণ পরেই দেখবেন যে ডানা টানা উঠাই টুঠাই কথা বলতেছে। একটু একটু করে ও ফ্রি হচ্ছে, মানে ওকে তো কখনো আসলে এভাবে করে নিয়ে আসি না। বাইরে বসেছিল। আমাদের আরেকটা ছোট্ট বার্ড আছে, ওইটা হচ্ছে আবার আমার বাচ্চার খুব ফেভারিট বার্ড। তো ও ও হচ্ছে আবার ওটার সাথে মারামারি করছিল। তো নর্মালি যদি আমি না থাকি আশেপাশে, তাহলে দেখা যায় যে ওইটার সাথে মারামারি করে। তো এই জন্য এখন থেকে ভাবছি আমার অডিয়েন্সকেও আমার সাথে নিয়ে আসতে হবে, পার্মানেন্ট অডিয়েন্স, কারণ অডিয়েন্স ছাড়া তো আসলে গল্প বলার মজাই পাওয়া যায় না। তো আজকে ইচ্ছা আছে একটা ক্রাইম থ্রিলার বলার, একটু বেশ ভালোই পুরনো একটা ক্রাইম থ্রিলার বলার। আপনাদের ঈদ কেমন কাটলো? আমার তো ভয়াবহ পরিমাণে ভয়ঙ্কর ভয়ঙ্কর খারাপ কেটেছে, কারণ রোজা শুরু হওয়ার সাথে সাথেই আমার প্রথমেই তো রোজা শুরু হওয়ার দু একদিন আগেই আমার ছেলের জ্বর। এরপর ওকে নিয়ে ওর স্কুল বন্ধ হলো, ওর স্কুল বন্ধ হওয়ার সাথে সাথে আমার জ্বর হবার সাথে সাথে জ্বর কয়েকদিন পরে ঠিক হয়ে গেল। জ্বরটাও কেমন জানি অদ্ভুত জ্বর, না আকাশ পাতাল তফাৎ, মানে আকাশ পাতাল তফাৎ কি বলতেছি, জ্বরের কারণে মনে হয় মাথাও খারাপ হয়ে গেছে। আকাশ আকাশ পাতাল কাঁপানো জ্বর। এরপরে হচ্ছে জ্বর সেরে যাবার পরে এরপরে সারা শরীর ব্যথা, মানে কি যে একটা ভয়াবহ অবস্থা, মানে কি বলবো, সব কিছু মিলে আসলে খুবই বাজে একটা সিচুয়েশন দিয়ে গেলাম। এরপরে ঈদ, ঈদের পরে এই যে এখন ভাবলাম যে তাহলে একটা ভিডিও নিয়ে বসি। খুব বেশি আচারা বেচারা না ফেরে আমি সরাসরি স্টোরিতে ঢুকে যাই, কারণ দেখা যাবে কি কিছুক্ষণ পরে হয়তো বা কাশি শুরু করে দিয়েছে আমার। স্টিল আমার গলাটা এখনও ভালো না। তো ভাবলাম কি, তারপরও যেহেতু আমি গল্প বলতে চাচ্ছি, অনেকগুলো গল্পও সিলেক্ট করে রেখেছিলাম, ট্রু স্টোরিজ, তো ভাবলাম কি যে বলে ফেলি, আদারওয়াইজ দেখা যাবে যে পরে আমি টাইম করতে পারছি না আর কি, মানে সবগুলো তো আর দেয়া হয়ে উঠছে না। আচ্ছা, তাহলে শুরু করি। হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে গল্পে কোথাও কোনো ভুল আছে বা অন্য কোনো কিছু, প্লিজ আমাকে কমেন্ট এবং একটা মানে দিয়ে জানাবেন, রেসপন্স করে জানাবেন, তাহলে আমি হয়তোবা ঠিক করে নিতে পারবো, বা আমার ভয়েস শোনা যাচ্ছে কি না, বা কোনো গল্প আপনারা শুনতে চান কি না স্পেসিফিক্যালি, সেটা অবশ্যই জানাবেন। তাহলে করে আমি ওটা নিয়ে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। সালটা ছিল 1874 সাল। আর দিনটা ছিল 20 আগস্ট। 20 আগস্ট অ্যাকচুয়ালি আমার খুবই, মানে আমার ছোটো বোনের, মানে আমার বোনের জন্মদিন, এই জন্য 20 আগস্ট আমার মনে আছে। 1874 সালের একটা গ্রীষ্মের দিনে জন র্যান্ডলফ বলে একজন ব্যক্তি কলোরাডোতে একটা জঙ্গলের মধ্যে হাঁটছিল, এমনি মানে হেঁটে বেড়াচ্ছিল, স্ট্রল বলে না আমরা নর্মালভাবে হাঁটা, সেরকম করে হেঁটে বেড়াচ্ছিল। হঠাৎ কিছু দূর যাবার পরে তিনি না একটা অদ্ভুত ধরনের দুর্গন্ধ টের পেতে থাকে। দুর্গন্ধ টের পেতে পেতে সে কী করে, যে এই ধরনের দুর্গন্ধ তো কোনো অ্যানিমেলের গন্ধ মনে হচ্ছে না। সে হচ্ছে একটু কৌতূহলী হয়ে পড়ে, কিউরিয়াস হয়ে সে কী করে, যে মানে গল্প বলতেছে, মানে গন্ধের উৎসটা কোত্থেকে আসছে সেখানে সে আস্তে আস্তে করে হাঁটা স্টার্ট করে, মানে যেখান থেকে গন্ধটা আসছে বলে সে সাসপেক্ট করছিল সেখানের দিকে হাঁটা শুরু করে। হাঁটতে 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 সে কিছু দূর যাবার পরে দেখে যে সেখানে একটা ক্যাম্প সাইটের মতো কিছু, এবং সেখানে কোনো ধরনের কোনো বাসা বাড়ি আছে আশেপাশে, কোনো লোকালয় আছে বলে মনে হয় না, অনেকটুকু দূরে, এবং বানানো একটা ক্যাম্প সাইট। আর সেখানে ক্যাম্পের ঠিক মাঝখানে মাটির দিকে তাকিয়ে সে এমন একটা অদ্ভুত জিনিস দেখলো, এবং এমন একটা অবাস্তব জিনিস দেখলো, যেটা দেখার পরে সেটা তার কাছে একটা বিভীষিকাময় একটা ঘটনা ঘটে থাকলো, মানে ঘটনা হয়ে থাকলো। এবং তার কাছে প্রথমে মনে হচ্ছিল যে জিনিসটা মনে হয় ভৌতিক কোনো কিছু, অথবা হয়তো বা কোনো মনো কেউ হয়তো বা সিনেমা করার জন্য বা নকল কোনো কিছু নিয়ে হয়তো বা ওখানে রেডি করে রেখেছিল। বাট যখন সে আরেকটু কাছে গেল, আরেকটু ক্লোজ গেল, বীভৎস জিনিসটা দেখার পরে সে চিৎকার করে দৌড় মেরে ওখান থেকে বের হয়ে চলে আসলো। এবং
চিৎকার করতে করতে যেখানে জনবসতি আছে, যেখানে লোকালয় আছে, সেখানের দিকে দৌড় দেওয়া শুরু করলো। সাহায্যের জন্য চিৎকার করা শুরু করলো। লোকজন তখন এসে সেই জায়গাটাকে টেক ওভার করলো। আচ্ছা, কি দেখলো, কেন ভয় পেল, সেটা এই ঘটনাটা বলার পরেই আপনারা সবাই বুঝতে পারবেন। যদি আমি এখনই সাসপেন্সটা ভেঙে দিই, তাহলে তো আসলে মজাটা নাই গল্পের। ঘটনাটা ঘটেছিল বলেছিলাম 20শে আগস্ট। তো ঠিক তার কয়েক মাস আগে, ফেব্রুয়ারির দিকে, 1874-এর 8th অফ ফেব্রুয়ারি, একদম হাড় কাঁপানো শীতের রাত। 65 বছর বয়সী একজন ব্যক্তি, ইসরায়েল সোয়ান, তিনি হচ্ছেন পশ্চিম কলোরাডোর একটা উপত্যকা থাকে, সেই উপত্যকার মধ্যে আগুনের পাশে বসেছিল। তার সঙ্গে বেশ কয়েকজন লোক। এরা প্রত্যেকেই ছিল, আগেকার দিনে তো আমরা জানি, আমরা অনেক গল্প ঘটনা অনেক কিছু পড়ে চড়ে জেনেছি না, যে স্বর্ণ অনুসন্ধানকারীরা বের হয়, যে তারা হচ্ছে বিভিন্ন উপত্যকাতে যাবে, উপত্যকাতে যেয়ে তারা হচ্ছে গোল্ড ডিগিং করে নিয়ে আসবে। তো তারা হচ্ছে বাই দা বাই শুনতে পেরে, এই যে ইসরায়েল সোয়ান বলে যে ব্যক্তিটা আছে, তার সাথে কতজন ব্যক্তি বের হয়েছে, তারা হচ্ছে গোল্ড ডিগ করে নিয়ে আসবে। তো যখন তারা বের হয়েছিল, নর্মালি ওয়েদারটা তো নর্মাল ছিল, ভালো ছিল, বাট কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ ধরনের তুষারঝড় হচ্ছিল, যে কারণে তারা হচ্ছে একটা নির্দিষ্ট উপত্যকার জায়গায় আটকে পড়ে বসেছিল, ওখান থেকে কোনো ক্রমে বের হতে পারছিল না। তো ওনার সাথে যেই ব্যক্তিগুলো ছিল, তার মধ্যে একজনের নাম ছিল আলফ্রেড প্যাকার। তো সেই রাত্রে আলফ্রেড প্যাকার বলে একজন, ওনাদের মধ্যে একজন অনুসন্ধানকারী, তিনি হচ্ছে বেশ অনেক দিন তারা যেহেতু ওখানে আটকে ছিল, থাকার পরে সে একটু রেস্টলেস হয়ে গিয়েছে। তার বয়স সম্ভবত 30-31 হবে, আর ইসরায়েল সোয়ানের বয়স ছিল 65। তিনি একটু মানে হয়ে, মানে সে হচ্ছে বিরক্ত হয়ে বলছিল যে আর কতদিন আমরা এভাবে বসে থাকবো, আজকে তো দেখে মনে হচ্ছে যে তুষারঝড় একটু কম, আমাদের আসলে বের হয়ে যাওয়া উচিত, কারণ এখন যদি আমরা বের না হই, তাহলে তো হবে না, আমরা তো আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারবো না। সাথে করে যতটুকু খাবার আছে, যতটুকু রিসোর্স আছে আমাদের সাথে, সেগুলোও শেষ হয়ে যাবে। এক জায়গায় বসে থাকলে তো ডেফিনেটলি শেষ হয়ে যাবে। তো বললো যে আমরা আলফ্রেড বলছিল বাদবাকি অনুসন্ধানকারীদেরকে, যে আমাদের এখনই বের হয়ে যাওয়া উচিত, কারণ আমার মনে হচ্ছে আজকে হয়তো আবহাওয়াটা একটু ভালো, এবং দেখো ওই দূরের দিকে তাকিয়ে যে বরফও মনে হচ্ছে একটু একটু করে গলতে শুরু করেছে, যেহেতু অন্য কোনো নাই, কোনো সমস্যা বলে আমার মনে হচ্ছে না। আর এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে, তাহলে আমাদেরকে অবশ্যই 2 সপ্তাহের মধ্যে একটা স্পেসিফিক ডেস্টিনেশন তাদের ছিল, সেটার নাম ছিল ব্রেকেনরিজ। কলোরাডোতে ওখানে পৌঁছাতে হবে, যেখানে তাদের ধারণা প্রচুর পরিমাণে সোনা পাওয়া যাবে। যেহেতু 2 সপ্তাহের টার্গেট নিয়ে তারা বের হয়েছিল, এর মধ্যে যদি এখানেই বসে তারা 4-5 দিন নষ্ট করে ফেলে, তাহলে রিসোর্সও শেষ হয়ে যাবে। 65 ইয়ার্স ওল্ডের যে ভদ্রলোক ছিলেন ইসরায়েল, তিনি মনোযোগ সহকারে আলফ্রেডের কথা শুনল। শোনার পরে অন্য যারা অনুসন্ধানকারীরা ছিল, আরও মনে হয় 4জন, হ্যাঁ আরও 4জনের মতো, আলফ্রেড আলফ্রেড হচ্ছে 5th, আর ইসরায়েল হচ্ছে 6th। তো আরও 4জন যারা ছিল, তারা হচ্ছে মনে করছিল যে আলফ্রেড হচ্ছে চরম পরিমাণে একটা অলস, এবং সবসময় যেখানে সেখানে গিয়ে ঝামেলা করে, তাই তাকে তারা খুব একটা পাত্তা দিচ্ছিল না এবং পছন্দও করছিল না। বাট ইসরায়েলের মনে হচ্ছিল আলফ্রেড হচ্ছে যথেষ্ট পরিমাণে একটা ইন্টেলিজেন্ট ছেলে, এবং সে মাথা খাটিয়ে কথাবার্তা বলে, তার কাছে মনে হচ্ছিল। এবং ইসরায়েল সেই সাথে আবার মনে করছিল যে অন্য যারা অনুসন্ধানকারীরা আছে, তারা হয়তো আলফ্রেডকে পছন্দ করে না, কারণ আলফ্রেডের মৃগী রোগ আছে, আমরা যেটাকে এপিলেপসি বলি। এপিলেপসি হবার কারণে হয়তো বা অন্যরা আলফ্রেডকে একদম পছন্দ করে না। তো মানে কেন পছন্দ করে না ওর এপিলেপসি হবার কারণে, কারণ যখন তারা হচ্ছে আলফ্রেডকে সাথে নিয়ে গোল্ড খোঁজার জন্য যাবে, তখন রাস্তার মাঝখানে যদি ওর এপিলেপসি হয়, তাহলে তো সেটা ঝুঁকিপূর্ণ হতে পারে ওর জন্য, আলফ্রেডের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ তার ফ্রেন্ডসদের জন্য, মানে যারা তার সাথে করতে যাবে, মানে গোল্ড খুঁজতে যাবে। সো এটা বেটার না যে তাকে ঝুঁকিপূর্ণ মনে করাটাই তাদের কাছে মনে হলো যে ওই সময় স্বাভাবিক, সেই জন্য তারা হচ্ছে আলফ্রেডকে খুব একটা পছন্দ। বাট এটা ছিল অ্যাকচুয়ালি ইসরায়েল বলে যে ভদ্রলোক, তার ধারণা, এটা কিন্তু অন্যরা যে বলে বলে বেরিয়েছে তা কিন্তু না।
তো তার কাছে যেহেতু মনে হয় আলফ্রেড যথেষ্ট পরিমাণে বুদ্ধিমান এবং সাহসী, একটু দোনোমনো করে সে হচ্ছে বললো কি ঠিক আছে এখন তাহলে আমরা যাত্রা শুরু করি। আমার মনে হয় যাত্রা শুরু করা ঠিকই হবে। কিন্তু ওইখানে তুষার ঝড়ে আটকে পড়া যেই অনুসন্ধানকারীরা ছিলেন তাদের সাথে কিন্তু আরও অনেকে, মানে লোকালয় থেকে আসা আরও 2-3 জন লোক ছিলেন। তার মধ্যে একজন ভদ্রলোক একটু বেশ কি বলবো শেরপা টাইপের কিছু থাকে না, যে হচ্ছে মানে তুষার ঝড়ে পড়লে রাস্তা টাস্তাগুলো খুঁজে পায়, ওরকম একজন বেশ শক্ত সামর্থ্য বড় সড় একজন লোক ছিল। সে হচ্ছে আলফ্রেডকে, সে আবার রাস্তা টাস্তা বেশ ভালোই চিনতো আর কি ওখানকার। সে কী বলে জানি গোল্ড ডিগিংয়ের জন্য সে যাচ্ছিল না, সে ফেরত চলে আসবে। তো সে বলল কি যে আলফ্রেড, তুমি কিন্তু একটু বেশি কথা বলছো। তোমরা যদি এখনই বেরিয়ে পড়ো তাহলে কিন্তু তোমরা সবাই মারা যাবা। কারণ আমি অলরেডি জানি যে এখানকার ওয়েদারে কখন কিভাবে চেঞ্জ হয়ে যায়। তো আমার মনে হয় না যে তোমার এখানে এখনই সবাইকে নিয়ে রিস্কে যাওয়া উচিত। ভদ্রলোক যিনি ছিলেন তাকে মেনলি বলা হতো, সে হচ্ছে ইউটি উপজাতির টাবেগোয়াজ শাখার প্রধান, চিফ উরে। এবং কয়ে তা মানে ওরা যখন বের হয়েছিল তার ঠিক কয়েক সপ্তাহ আগেই কিন্তু তাদের কাজই ছিল যে এরকম অনুসন্ধানকারীরা যখন এই রাস্তা দিয়ে যেত বা তারা যদি কোনো ধরনের কোনো বিপদে পড়তো তারা কিন্তু তাদেরকে সেভ করে নিয়ে আসতো, যেহেতু তারা রাস্তাটা ভালো করে চিনতো। তারা খাবার পানি দিয়ে এবং নদীর ধারে ক্যাম্প বসায় এই যে অনুসন্ধানকারী যারা ছিলেন তাদেরকে কিন্তু ওখানের মধ্যে তারা সেটেল করে দিয়েছিল। তো চিফুরে বলছিল যে তোমরা না স্প্রিং পর্যন্ত একটু অপেক্ষা করো। স্প্রিংয়ের পর্যন্ত যদি তোমরা অপেক্ষা করো তাহলে দেখবা কি বরফও গলা শুরু হয়ে গিয়েছে, তবে এবং তোমাদের যাত্রাটাও নিরাপদ হবে। প্রথমেই তো অন্য যে ভদ্রলোকরা ছিলেন তারা প্রত্যেকেই হচ্ছে খুবই খুশি হয়ে গিয়েছিল এবং তারা খুবই কৃতজ্ঞ ছিল এবং তারা রাজি ছিল মানে স্প্রিং পর্যন্ত তারা মানে ওয়েট করতে রাজি হয়েছিল। কিন্তু হয় না যে মানে একটা অস্থিরতা কাজ করে যে আমি একটা কাজ করতে যাব, এখানে আমি এখনও পৌঁছাতে পারছি না কিসের জন্য, এটার কারণে তারা না প্রত্যেকে অস্থির হয়ে উঠেছিল। এবং পরবর্তীতে আলফ্রেডের প্রস্তাবের পরে উইথ ইসরায়েলের প্রেশারের কারণে তারা কী করলো যে ঠিক আছে আমরা তাহলে এখনই বের হব। আমরা বের হয়ে সবাই মিলে হচ্ছে আমরা স্বর্ণ খুঁজতে চলে যাব। এবং এই ছাড়া তো আর বাসায় ফেরা যাবে না, যেহেতু আমরা বাসা থেকে বলে আসছি যে আমরা হচ্ছে গোল্ড খুঁজতে যাচ্ছি। তো তাই তারা হচ্ছে ডিসিশন নিল যে আমরা এখনই বেরিয়ে যাব। তো তাদের সাথে তখন ইসরায়েলরা রাজি হলো এবং বাকি 4জনও তখন যোগ দিল। যেহেতু চিফ উড়ে বুঝতে পারছিলেন যে এদেরকে এখন আর আটকানো যাবে না, তারা অলরেডি হচ্ছে যাবার জন্য রেডি হয়ে গিয়েছে। তো তিনি কি করলেন, মাটির মধ্যে একটা মানচিত্র আঁকলো। মানচিত্র এঁকে সেখানের মধ্যে তাদেরকে একদম সুন্দর করে সতর্ক করে দিয়ে বলল, এই পাশে যে নদীটা দেখতে পাচ্ছ তোমরা এক্স্যাক্টলি এই নদীটা অনুসরণ করতে করতে যাবা। এই নদীটাই তোমাদেরকে সান জুয়ান বলে একটা পর্বতমালা আছে সেখানে নিয়ে যাবে। এই পর্বতমালার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবা না, নদীর সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করবা। এই যে হিলি এরিয়াগুলো আছে সেগুলো মানে টপকে পার হওয়ার চেষ্টা করতে না করেছে আর কি। যদি তোমরা হচ্ছে মানে হিলি এরিয়াতে মাউন্টেনের মধ্যে যদি তোমরা স্লাইড করে ওঠার চেষ্টা করো তাহলে আবার তোমরা বাঁচতে পারবা না, যেহেতু বরফের জায়গা আর ওরা যেহেতু এলাকাটাকে ভালো করে চিনে। নদী ধরে ধরে তোমরা যদি আগাতে থাকো তাহলে হয়তোবা তোমাদেরকে পাহাড় একটু ঘুরে যেতে হবে, কিন্তু যখন তোমরা পাহাড়ের অপর সাইডে পৌঁছাবা তখনই তোমরা একটা আউটপোস্ট পেয়ে যাবা। তোমরা সেখানে বিশ্রাম নিতে পারবা, তোমরা তোমাদের ওখানে মানে যা যা প্রয়োজনীয় এক্সারসাইজ লাগবে, সরঞ্জাম লাগবে সেগুলো সংগ্রহ করতে পারবা। এগুলো আউটপোস্টে পৌঁছানোর পরেই ওখান থেকে তোমরা ব্রেকেনরিজের দিকে আবার তোমাদের যাত্রা শুরু করতে পারবা। বাট একবার তোমাদেরকে যেভাবে হোক আউটপোস্ট পর্যন্ত পৌঁছানো দরকার এবং প্রয়োজন। এরপরে চিফুরে মাটির মানচিত্র এঁকে একটা এক্স চিহ্ন দিয়ে আউটপোস্টের জায়গাটা তাদেরকে দেখিয়ে দিল। ওদেরকে দেখায় দেবার পরে তিনি হচ্ছে ঘোড়ায় চড়ে তার বাসায় চলে গেল। কিছুক্ষণ পর আলফ্রেড, ইসরায়েল এবং তাদের সাথে আরও 4জন অনুসন্ধানকারীরা রাতে ঘুমাতে চলে গেল। পরদিন সকালবেলা ইসরায়েল, আলফ্রেড এবং আরও 4জন যারা এই গোল্ড ডিগিংয়ের জন্য যাচ্ছিল
তারা তাদের জিনিসপত্র গুছিয়ে যাত্রা শুরু করলো। তাদের সাথে আর একজন অনুসন্ধানকারী ছিলেন, যিনি হচ্ছে শুধুমাত্র ওখানে থেকে যাবেন। ওখান থেকে সে যখন স্প্রিংটা শুরু হবে তখনই সে যাবে। সে বলল কি যে আমি স্প্রিংয়ের আগে আমি গোল ডিগ করতে যাব না। যেহেতু আমি যাব না, আমি আমার ঘোড়াটা নিয়ে তোমাদেরকে যতটুকু পৌঁছে দেওয়া যায় তোমাদের জিনিসপত্র ততটুকু পৌঁছে দিয়ে আমি হচ্ছে আবার ফেরত চলে আসব। তো তারা তো সবাই খুব খুশি হলো এবং সকালে নাস্তা টাস্তা শেষ করে তারা রওনা দিল। তো ওই জায়গা থেকে বের হয়ে তারা একটু দূরে সান জুয়ান খাড়া খাড়া চূড়াগুলো দেখতে পাচ্ছিল এবং তারা খুব সাবধানে আস্তে আস্তে করে উত্তর দিকে নদী ধরে ধরে পার হয়ে এগোতে লাগলো। কেন এগোতে লাগলো নদী ধরে ধরে সেটা তো আগেই বলেছি, কারণ পাহাড় টপকে যাওয়াটা কিন্তু নিষিদ্ধ ছিল ওই যে চিফ উডের মাধ্যমে। তো ইসরায়েল বরফের মধ্যে হাঁটতে হাঁটতে তার হাতে কী রেখেছিল জানেন? তার হাতে রেখেছিল একটা কফি পট। কফি পটের ভিতরে সে কিছু গরম গরম কয়লা রেখেছিল। গরম গরম কয়লা রাখার কারণে সে যখন কফি মাগটা ধরে রেখেছিল, পটটা ধরে রেখেছিল, তখন কিন্তু সেটা তাকে ওয়ার্ম দিচ্ছিল। আর চাইলে সে কিন্তু কফি পটের থেকে আবার কয়লা বের করে সেটার মাধ্যমে কিন্তু আগুন জ্বালাতেও মানে হেল্প নিচ্ছিল। তো হঠাৎ করে সে পিছনে একটা পায়ের শব্দ শুনতে পেল ইসরায়েল। পায়ের শব্দ শুনে সে দেখলো যে তার ঠিক পেছনে আলফ্রেড, এবং তার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তো ইসরায়েল ভাবলো কি যে আমার কফি পটটা ওকে দিয়ে দিই। তো আলফ্রেডও খুব খুশি হয়ে সেটা মানে আঁকড়ে ধরলো, আঁকড়ে ধরে একটু ওয়ার্ম নিল সেখান থেকে। তো মোটামুটি নর্মালি যারা হচ্ছে গোল্ড ডিগিং করতেছিল তারা ম্যাক্সিমামই গরিব গরিব ছিল আর কি, কিন্তু আলফ্রেড ছিল তাদের মধ্যে সবচাইতে গরিব, সবচাইতে দরিদ্র। তো ইসরায়েল তাকে খুব পছন্দ করতো, তাকে মোটামুটি তার ছেলের মতোই মনে করতো। আর সে যেটা তো বললাম যে আলফ্রেড ছিল 65 আর ইসরায়েলের বয়স প্রায় 30-31 হবে, মানে ইসরায়েলের থেকেও হাফ তার বয়স। তো আলফ্রেড তখন ইসরায়েলকে বলল যে যখন গৃহযুদ্ধ শুরু হয়েছিল তখন উনি হচ্ছেন দুবার ইউনিয়ন সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিল। এত বড় রাস্তা যেতে যেতে এখন হচ্ছে আলফ্রেড আর ইসরায়েল হচ্ছে আহ, একটু বন্ধু বন্ধু হয়ে গেল। বন্ধু বন্ধু হতে হতে কথা বলতে বলতে গল্প করতে করতে আলফ্রেড তখন ইসরায়েলকে বলল যে যখন গৃহযুদ্ধ শুরু হলো তখন আমি দুবার ইউনিয়ন সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলাম, কিন্তু তখন তো দাস প্রথার একটা সিস্টেম ছিল। তো কনফেডারেটররা ওর বিরুদ্ধে যেহেতু লড়াই করতে থাকে, তো দাসপ্রথার পক্ষে থাকার কারণে এবং তার মৃগী রোগ থাকার কারণে মানে এপিলেপসি থাকার কারণে তাকে মোটামুটি রিজেক্ট করে দেওয়া হয়েছিল। আর তারপরও সে হচ্ছে তার হাতে নিজের ব্যাটালিয়নের নাম এবং নিজের নাম ট্যাটু করেছিল। দুর্ভাগ্যবশত হচ্ছে সে তো পড়াশোনা করতে জানে না। পড়াশোনা না জানতে পারার কারণে সে যখন তার নামের বানান বলেছিল তখন আলফ্রেড না বলে আলফার্ড লিখে দিয়েছিল, FERD, FRED দেয়নি। যে কারণে সবাই তাকে আলফ্রেড না আলফার্ড বলেই ডাকতো। তো মিলিটারি থেকে হচ্ছে সে রিজেক্টেড হবার পর আলফ্রেড হচ্ছে এক জায়গা থেকে আরেক কাজে ঘুরে বেড়ানো শুরু করলো। তার কোনো স্থায়ী কোনো জায়গা ছিল না, তার কোনো ফ্যামিলিও ছিল না। আর ইসরায়েল তখন তাকে সাহায্যের জন্য প্রয়োজনীয় মানুষ হিসেবে দেখা শুরু করলো, যে ঠিক আছে এই ছেলেটাকে দিয়ে হয়তো আমার সাহায্য হবে বা কোনো কিছু। তো কফি পট পাওয়ার পর থেকে আলফ্রেড হচ্ছে ইসরায়েলের প্রতি অনেক বেশি আছিল, মানে কৃতজ্ঞ ছিল। এবং সে কী করলো, ইসরায়েলের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে সে কী করলো, তার জ্যাকেটের ভিতর থেকে একটা ফ্লাস্ক বের করে ইসরায়েলকে দিল। দেওয়ার পরে তারা হচ্ছে পাশাপাশি দুজনে আবার হাঁটতে লাগলো। মাঝে মাঝে একজন ফ্লাস্ক দিচ্ছে, একজন কফি পট দিচ্ছে, একে অপরকে এগুলো দিয়ে 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 হেল্প করতে লাগলো। তো বিকেলের দিকে তুষারঝড় আবার বাড়তে শুরু করলো। তখন সেই অনুসন্ধানকারী, যিনি ঘোড়ায় চড়ে ওদেরকে হেল্প করার জন্য বের হয়েছিল, তিনি কী করলো, সরঞ্জাম গুলো এক সাইডে রেখে দিয়ে বলল যে আমি তো আর এর সামনে যাব না, যেহেতু এখন অনেক তুষারঝড় হওয়া শুরু করলো, তো আমি এগুলো এখানে রেখে দিয়ে আমি এখন ফেরত চলে যাচ্ছি। মনে মনে অন্যরা তখন চিন্তা করলো যে আমাদেরকে তো শুধুমাত্র 2টা সপ্তাহ এগুলো সহ্য করতে হবে। এরপরে যখন আমরা ব্রেকেন রিজে পৌঁছে যাব তখন আমরা গোল্ড ডিগ করব, তখন আমরা অনেক ধনী হয়ে যাব।
২ সপ্তাহ কেটে গেল, কিন্তু আলফ্রেড, ইসরায়েল বা অন্য ৪ জন যেই অনুসন্ধানকারীরা ছিল, তারা কেউই আউটপোস্টে পৌঁছালো না। চিফ উড়ে হচ্ছে মাঝে মাঝে আসতো, আউটপোস্টে এসে খবর নিয়ে যেত, কিন্তু তিনিও দেখলো যে না, এরা কেউ আউটপোস্টে এখনও এসে পৌঁছালো না। আরও ২ সপ্তাহ কেটে গেল, তবুও তারা আউটপোস্টে বা আশেপাশে কোনো ক্যাম্পেই পৌঁছালো না। আলফ্রেড যেহেতু ফুললি একদম মানে ওয়েদারের উপরে ডিপেন্ডেন্ট ছিল, তো শুরুতে যেহেতু ওয়েদার খুব ভালো হচ্ছিল, আর কয়েকদিনের ভিতরেই হচ্ছে আবার ভয়ঙ্কর স্নোফল হচ্ছিল, তুষারঝড় হচ্ছিল। তো উনি চিফুরে যেটা ভাবলো যে হয়তোবা মাঝখানে আরও বেশি হচ্ছে স্নোফলের কারণে তাদের হয়তোবা জার্নিটা একেবারে মানে অসম্ভব হয়ে গিয়েছিল। আর চিফুরে যেহেতু জানতো যে তারা হচ্ছে রওনা দিয়েছে, উনি ভাবছিলেন যে হয়তোবা তারা কোনো বিপদে পড়লো টড়লো কি না। কিন্তু এমন একটা জায়গায় মানে ছিল তারা, যেই জায়গায় কেউ তাদেরকে সাহায্য করতে পারতো না, বা বাইরের সাথে তারা কিন্তু কোনো ধরনের কোনো কমিউনিকেট করতে পারতো না, খাবার আনতে পারতো না, তাদেরকে ওখানেই পুরোপুরি আটকে থাকতে হতে হবে। তো পরবর্তীতে চিফুরে মনে করলো কি হয়তো বা আলফ্রেড, ইসরায়েল এবং অন্যান্য অনুসন্ধানকারীরা যে আছেন, তারা হয়তো বা রাস্তা হারিয়ে ফেলেছে, এবং হয়তো বা তারা এমনও হতে পারে যে তারা বেঁচেও নাই। কিন্তু সব কিছু বদলে গেল ঠিক ২ মাস পরে, ১৬ই এপ্রিল ১৮৭৪ সালে। তাদের জার্নি শুরু হবার ঠিক ২ মাস পর সকালবেলা আউটপোস্টের কর্মকর্তারা তাদের হচ্ছে কেবিনে বসে বসে নাস্তা করছিল। হঠাৎ ধাম করে দরজা খুলে গেল, আর ভিতরে ঢুকলো একটা আগোছালো চেহারার মানুষ, লম্বা লম্বা চুল, ঘন দাড়ি, হাতে একটা রাইফেল, আর অন্য হাতে ধাতব একটা কফি পট, মেটালের একটা কফি পট। তার চোখ দিয়ে সে এদিক ওদিকে একদম উদ্ভ্রান্তের মতো দেখছিল, আর বুঝাই যাচ্ছিল সে যথেষ্ট পরিমাণে শকে আছে। সে কথা বলতে চাচ্ছে কিন্তু কথা বলতে পারছিল না। তো ও আউটপোস্টে যে কর্মচারীরা আছে তারা দৌড় মেরে তার কাছে আসতো, তাকে তাড়াতাড়ি করে কম্বল টম্বল দিয়ে ওয়ার্ম করলো, তাকে হচ্ছে গরম পানি দিল, তাকে খাবার দিল। তারা হচ্ছে বুঝতে পারলো যে এই লোকটা ভয়ঙ্কর বিপদ থেকে হয়তো বা উদ্ধার হয়ে আসছে। এই মানুষটা কে ছিল জানেন? গেস করেন তো কে ছিল? আমি 3 গুনবো, এই 3 এর মধ্যে হচ্ছে গেস করতে হবে। এই তুমি কি করছো? আমার কথা শুনতে শুনতে একবার ঘুমাচ্ছ, একবার নিজে গা হাত পা কি করতেছো, হ্যাঁ? মানে 100% হচ্ছে অ্যাটেনশন না দেবার হচ্ছে সিমটম দেখাচ্ছে। তুমি না আমার অডিয়েন্স, তুমি যদি এমন করো তাহলে অন্যরা কি করবে? অন্যরা তো ঘুমায় পড়বে। 3 মিনিট 1 2 3 গোনা শেষ, এর মাঝখানেই কিন্তু এই ভদ্রলোকটা ছিল আলফ্রেড। তো আলফ্রেডকে তারা খাবার দিল, পানি দিল। আলফ্রেড তাড়াতাড়ি করে খাবার খাওয়া শুরু করলো, এবং অতিরিক্ত খাওয়ার কারণে বমি করে ফেললো। বমি করে টরে সে বলল কি সরি 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 সরি, আমি একটু তাড়াতাড়ি করে অনেক দিন না খেয়ে থাকার কারণে এরকম হয়ে গেছে, আমার শরীর হচ্ছে অনেক বেশি সাফার করেছে, আমি তাই বমি করে দিয়েছি। তখন তো আসলে অন্যরাও তো বুঝছে, তখন বললো কি আপনি চিন্তা করবেন না, আপনাকে আমরা গরম গরম কাপড় দিচ্ছি, আপনি আস্তে আস্তে করে নিজেকে একটু নর্মাল করেন। আর তারা তখন আলফ্রেডকে হুইস্কি দিল, হুইস্কি খেয়ে সে হচ্ছে কিছুটা নর্মাল হলো। তখন গিয়ে অনেকক্ষণ পরে যখন আলফ্রেড একটু নর্মাল হলো, তখন কি একজন কর্মচারী তাকে জিজ্ঞেস করলো আসলে কি হয়েছিল আপনাদের? তখন আলফ্রেড চোখ বন্ধ করলো, চেহারার অবস্থা এমন বানালো দেখে মনে হচ্ছে যে তার জন্য বিভীষিকাময় একটা ঘটনা সে মনে করার চেষ্টা করছে। তো কিছুক্ষণ পরে সে চোখ খুলে বলল যে আমি তো ৫ জনের সঙ্গী ছিলাম, তো তারা হচ্ছে ব্রেকেনরিজে সোনা খুঁজতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ভয়ঙ্কর ঝড় এসে সমস্ত পথ বন্ধ করে দিয়েছিল। তাই ওরা সিদ্ধান্ত নিল সান জুয়ানের যে আহ, পাহাড়টা, মাউন্টেনটা পার হয়ে যেতে চিফ উড়ে ওদেরকে না করেছিল, সেই পাহাড়টা টপকেই তারা যাবে। পাহাড় পার হতেই যাবার পরে আলফ্রেড কী করলো, দলের সাথে তাল মিলাতে পারলো না। তখন তারা সিদ্ধান্ত নিল যে আলফ্রেডকে ফেলে রেখেই তারা চলে যাবে। তো আলফ্রেড তো বুঝতেই পেরেছিল যে তাকে তারা মরতে ফেলে যাচ্ছে। তো হঠাৎ আলফ্রেড তারপরেও নাকি কিছুই করলো না, সে হচ্ছে হঠাৎ করে দেখলো যে তার পাঁচটা বন্ধু সবাই তাকে ফেলে রেখে মানে রাস্তাটা দিয়ে অদৃশ্য হয়ে গেল। কিন্তু আলফ্রেডের কথা অনুযায়ী আলফ্রেড হচ্ছে আশ্চর্যজনকভাবে রাস্তায় ঘুরতে 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 বনের মধ্যে ঘুরতে ঘুরতে শেকড় ফুল খেয়ে সে হচ্ছে এখানে এসে পৌঁছিয়েছে।
এবং তার বেঁচে থাকার মূল কারণটাই নাকি ছিল সেই কফি পটটা, যেটার ভিতরে কয়লা ছিল, কারণ সে রাত্রেবেলা ওই কফি পটের কয়লা দিয়ে আগুন জ্বালাতে পারত। আর এটাও সে বলল যে একসময় আমি এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে আমি আমার নিজের চামড়ার জুতারেও আগুনে পুড়িয়ে খেয়ে ফেললাম। বলে তো সে কান্না টান্না করে দিল ওর অবস্থা দেখে। আউটপোস্টের সমস্ত কর্মচারীরা অবাক হয়ে গেল এবং চুপ করে শুনল। তো আলফ্রেড কিছুক্ষণ চুপ করে থেকে অন্যান্য কর্মচারীদেরকে জিজ্ঞেস করছে, আমার আমার ফ্রেন্ডসদের মধ্যে কেউ এখানে আসেনি, কেউ বেঁচে নেই? কর্মকর্তারা বলল যে না না, শুধু তুমি, আমরা আর কাউকেই দেখিনি। তো কর্মকর্তারা সঙ্গে সঙ্গে আর ওখানে কোনো ধরনের কোনো আম, অনুসন্ধানের জন্য কোনো দল পাঠালো না, কারণ অলরেডি 2 মাস হয়ে গেছে এবং তাদের তাদের কাছে মনে হলো যে অন্যরা মনে হয় কেউ বেঁচে থাকার কথা না, আর বেঁচে যদি থেকেও থাকে এটা সম্ভাবনা খুবই কম। সেজন্য তারা হচ্ছে আর ওখানে পাঠায় নাই। আর তারা জানতেও না যে অ্যাকচুয়ালি কোথায় তারা হারিয়ে গিয়েছে, কারণ আলফ্রেড এত বেশি অসুস্থ ছিল, এত বেশি উইক ছিল, তাকে নিয়ে যে অন্যদেরকে খুঁজে বের করবে সেটার মতো আসলে তাদের কাছে ছিল না, মানে আলফ্রেডের অবস্থা ছিল না। আর সময়টা যেহেতু এত বেশি হয়ে গিয়েছে, তো স্বাভাবিক তারা হয়তো এতদিনে বেঁচে নেয়, এটা অন্য অন্য কর্মচারীদের দলের ধারণা। তাই তারা হচ্ছে কোনো ধরনের কোনো অনুসন্ধানের দলের পাঠায় নাই। তো অবশেষে হচ্ছে সামার চলে আসছে, স্প্রিং চলে আসছে, স্প্রিংয়ের পরে সামার আসছে। সামারে বরফ গলা শুরু হয়ে গেল এবং যখনই বরফ গলা শুরু করলো তখনই কিন্তু এই যে মানে মিস্টিরিয়াস একটা ঘটনা, এটাই হচ্ছে সলভ হয়ে গেল। কি হলো? এই যে প্রথমে যেটা বলেছিলাম, 20 আগস্ট 1874 সালে জন র্যান্ডলফ বলে একজন শিল্পী, তিনি হচ্ছে একটু স্ট্রলের জন্য বের হয়েছিল কলোরাডোর একটা জঙ্গলে। তিনি হাঁটতে হাঁটতে যেখান দিয়ে যাচ্ছিলেন সেই জায়গাটা দিয়ে মেনলি হচ্ছে সমস্ত যে অনুসন্ধানকারীরা তারা হচ্ছে তো ওখান দিয়ে হেঁটে বেড়াচ্ছিল। তো সেই ভদ্রলোক জন, সে হচ্ছে হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় পৌঁছলো, হঠাৎ সে একটা খুব অন্যরকম ভয়ঙ্কর দুর্গন্ধ পেল। দুর্গন্ধের কারণ দেখার জন্য সে গন্ধ ধরে ধরে হাঁটতে হাঁটতে একটা জায়গায় পৌঁছালো, যেই জায়গাটা ছিল ভীষণ পরিমাণে পুরনো এবং ভাঙাচোরা ক্যাম্প সাইট। সে কৌতূহলী হলো এবং কৌতূহলী হয়ে সে ভিতরে ঢুকলো। ঢুকে সে যা দেখলো তাতে তো তার গা হাত পা একদম শিউরে উঠলো। সে কি দেখলো? সে দেখলো মাটিতে সারিবদ্ধভাবে 1 by 1 শুয়ে আছে 5 জন মৃত মানুষ। এবং এই যে দুর্গন্ধটা, এই দুর্গন্ধটা তাদের কাছ থেকেই আসছিল। জন তখন দেখে ওদেরকে বুঝতে পারলো যে খুব একটা স্বাভাবিকভাবে এদেরকে মারা হয় নাই, কারণ স্বাভাবিকভাবে মারলে তারা এভাবে একদম সারিবদ্ধভাবে শুয়ে থাকতো না। তাদের মধ্যে একজনের মাথায় নাই, আর বাকিদের মাথায় ভীষণ পরিমাণে একদম মানে ইনজুরির চিহ্ন ছিল। তো তাদের শরীরের অবস্থা মানে অন্যরকম ছিল, কেমন জানি মানে দুজনের বডি দেখে পুরো কঙ্কাল হয়ে কঙ্কাল কঙ্কাল লাগছিল, আর তিনজনের বডি মোটামুটি মানে মানে অক্ষত অবস্থাতেই ছিল। আর তাদের বুকের মধ্যে হচ্ছে কাটা কাটা দাগ ছিল। তো একজনকে দেখে মনে হচ্ছিল যে মনে হয় তিনি মাত্র ঘুমাচ্ছে, আর তার মাথার মধ্যেও বেশ ভালো রকমেরই ইনজুরি ছিল। তো জন লক্ষ্য করলো কি যে তাদের যে ইনজুরিগুলো সেগুলো জানি কেমন এলোমেলো না, অত্যন্ত নিখুঁতভাবে টুকরা টুকরা করে কাটা, মানে কসাই যেভাবে মাংস কাটে ঠিকইভাবে করে কাটা। একটু দূরে চোখ তুলে তাকায় জন দেখলো যে একটা আগুনের চুলা, আর সেটা পুড়া, আর এবং সেইখান থেকে জঙ্গলের একটা পথ বের হয়েছে। তো জন সেই পথ ধরে আগাতে আগাতে সে হচ্ছে আরেকটু সামনে যাবার পরে দেখলো একটা ভাঙাচোরা শেল্টার। সেখানে যদিও কেউ ছিল না, বাট বোঝা যাচ্ছিল যে ওখানে কেউ না কেউ কোনো এক সময় ছিল। তো সব কিছু মিলিয়ে জন বুঝলো এই 5 জনকে তো মেরে ফেলা হয়েছে, আর যিনি মেরে ফেলেছেন, গেস হোয়াট, সে হচ্ছে এই মৃত ব্যক্তিগুলার মাংস রান্না করে খাচ্ছিল। আর এটা ছিল একটা নরখাদক ক্যাম্প। কি ভয়ঙ্কর না? ভয়ে জন হচ্ছে তাড়াতাড়ি করে তার স্কেচ বুক বের করলো। স্কেচ বুক বের করে, যে সে যেহেতু একজন শিল্পী ছিল, সে হচ্ছে পুরো
দৃশ্যটা ড্র করলো। তারপরে সে বের হয়ে দৌড়ে গিয়ে মানে হেল্পের জন্য বের হলো। পরে প্রমাণ হলো যে জনের ধারণা 100% সঠিক ছিল এবং এই ৫ জনকে যে খুন করেছে সেই ৫ জনই সেই ভদ্রলোকের নাম হচ্ছে আলফ্রেড। সেই তাদেরকে খুন করেছিল তার সঙ্গীদেরকে এবং সেই তাদের মাংস খেয়ে বেঁচেছিল। যখন ইনভেস্টিগেশন হলো তার এগেনস্টে, তখন বের হলো যে এদের মধ্যে ৪ জন ঘুমন্ত অবস্থায় ছিল। ঘুমন্ত অবস্থায় এদেরকে মেরে ফেলা হয়েছিল। আর যিনি ৫ম জন, যার মাথা খুঁজে পাওয়া যায় নাই, তিনি ছিলেন ইসরায়েল, যিনি আলফ্রেডকে সবচাইতে বেশি ভালোবাসতো। তিনি হচ্ছে তার সাথে লড়াই মানে আলফ্রেডের সাথে মারামারি করছিল, নিজেকে সেভ করার চেষ্টা করছিল এবং আলফ্রেড কী করলো যে মারামারি এক পর্যায়ে তার মাথা একদম কেটে ফেলে দিয়েছিল। পরবর্তীতে যখন আলফ্রেডকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কেন এরকম করেছো, বলল যে আমি হচ্ছে সেলফ ডিফেন্সের জন্য এদেরকে মেরে ফেলেছি। কারণ আমি হচ্ছে সেলফ ডিফেন্সের জন্য শুধুমাত্র ইসরায়েলকে মেরেছি, বাকিদেরকে আমি মারি নাই। বাকিদেরকে মেরেছে ইসরায়েল। আর যখন তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি এদেরকে মারার পরে কি তুমি ওদের শরীরের মাংসগুলো খেয়েছো, তখন সে বলেছে হ্যাঁ। শুধু হ্যাঁ বলেছে তাই না, সে এটাও বলল যে মানুষের মাংস খেতে সে খুব পছন্দ করছিল এবং কিছুদিন যাবার পরে ক্যাম্পের মধ্যে একটা হরিণেরও মৃতদেহ পাওয়া গিয়েছিল, বাট সে কিন্তু সেটা ছুঁয়েও দেখেনি, কারণ তার কাছে মনে হচ্ছিল যে হরিণের মাংস থেকে মানুষের মাংস খাওয়াটাই তার কাছে ইন্টারেস্টিং এবং ভালো মজা লেগেছিল। পরবর্তীতে আলফ্রেডকে এই লোকজনগুলোকে, তার হচ্ছে অনুসন্ধানকারী বন্ধুবান্ধবগুলোকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হলো এবং 40 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। 1901 সালে 92 বছর বয়সে সে প্যারোলে যদিও মুক্তি পেয়েছিল, বাট মুক্তির পরে সে কী করলো, একদম টোটালি নিরামিষভোজী হয়ে গিয়েছিল এবং নিরামিষভোজী হয়ে যাবার পরে কয়েক বছর পরে সে মারা গেল। সো নর্মালি ধরে নেওয়া হয়, আমরা যে বলি না যে মানে নরখাদক বা হিউম্যান মানে এটা আসলে ক্যানিবালিজমটা বলতে একটু আমার আনইজি লাগছিল। মনে করা হয় যে এটাই হচ্ছে ফার্স্ট সাসপেক্ট আর কি, ভদ্রলোক পৈশাচিকভাবে যে খুন করে যে কাজটা করেছে আর কি। হ্যাঁ, তো তাকেই প্রথম ভদ্রলোক বলা হয় যিনি হচ্ছে এরকম মানুষকে মেরে তার, যাক বাকিটা না বলে আমার বাবা বলতে একটু আনইজি লাগতেছে আর কি। তো এটাই হলো আজকের গল্প। তো আপনাদের কেমন লাগলো বলবেন। এই ধরনের গল্প আমার কাছে খুব একটা স্টক, আমি অ্যাকচুয়ালি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। 40 বছরের সাজা হলো, এটাকে তো পিটাপিটি করে কিছুক্ষণ মানে এখন কী বলবো, আসলে ভিডিওতে তো অনেক কিছু বলা যায় না। আমি হলে বলতাম যে একটু একটু করে তার নিজের শরীরেরই এক পিস করে মাংস কেটে কাউকে খাইয়ে দিতে রান্না করে করে, তাহলে সে বুঝবে যে মানে কেমন লাগে জিনিসটা, কত ভয়াবহ ব্যাপার না। যাই হোক, আশা করি আপনাদেরকে আজকের গল্পটা ভালো লাগবে আমার কাছ থেকে শুনে। যদি ভালো লেগে থাকে তাহলেও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলেও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, কারণ যদি আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তাহলে আমি হয়তো বা আমার নিজের গল্প বলার যে কী বলবো ওয়েটা আছে সেটাকে হয়তো বা ইমপ্রুভ করতে পারবো আর কি। সো থ্যাংক ইউ সো মাচ আপনারা আমার সাথে থাকার জন্য, অন বিহাফ অফ আমার তরফ থেকে এবং আমার ব্রোকলির তরফ থেকে। হ্যাঁ, এবং আমরা আবার চলে আসবো আপনাদের কাছে নতুন নতুন গল্প নিয়ে। আমাকে কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবং জানাবেন যে কেমন লাগলো আমার গল্পগুলো। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল Neetu Presents Echoes of Reality. Thank you so much, everybody.